নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, দেবাদিদেব মহাদেব আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন যে তার কতটা, অর্থাৎ সেই পুরাণ তত্ত্ব ঘাটলে পরে আপনারা জানবেন বা জেনেছেন যে কতটা তার মহত্ব রয়েছে। দেবতারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়েছে, কিন্তু সেই কৈলাসে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের কাছে তারা তাদের সেই সমস্যা নিয়ে কিন্তু গেছে এবং সেখানে তার সমাধান হয়েছে। এবং এই দেবাদিদেব মহাদেবের আমরা বলি না যে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে, ভারতবর্ষে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, অর্থাৎ স্বয়ং মহাদেব যেখানে গিয়ে অবস্থান করেছেন, যেখানে গিয়ে নিজে প্রকট হয়েছেন, সেটাই কিন্তু জ্যোতির্লিঙ্গভাবে কিন্তু সেখানে পূজিত হয়। তাই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অবশ্যই বলবো। এবং অনেকে দেখবেন বহু সমস্যার মধ্যে আছেন, এবং সেই সমস্যার আমরা এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গর সঙ্গে কানেক্টেড রয়েছে বেশ কিছু গ্রহ নক্ষত্রের কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে বলবো রাশিগত জায়গা, অর্থাৎ আপনার যে রাশি এবং সেই অনুযায়ী যে জ্যোতির্লিঙ্গকে আপনি পুজো করলে আপনার সমস্যা মিটবে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আর এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রয়েছে। উত্তর ভারত বলুন, দক্ষিণ ভারত বলুন, পূর্ব ভারত বলুন, পশ্চিম ভারত বলুন, সমস্ত ক্ষেত্রে জড়িয়ে কিন্তু রয়েছে। এবং প্রথম অবস্থায় যদি আমি বলি সোমনাথ, অর্থাৎ এই প্রথম, অর্থাৎ এই জ্যোতির্লিঙ্গের সোমনাথ যে জ্যোতির্লিঙ্গ সেটা হচ্ছে রয়েছে গুজরাটে, এবং এই গুজরাটে তারপরে হচ্ছে নাগেশ্বরম, অর্থাৎ নাগেশ্বরম জ্যোতির্লিঙ্গ, সেটাও কিন্তু সেই গুজরাটের দ্বারকায় রয়েছে। সেখান দ্বারকার থেকে আপনার 12 কিলোমিটার দূরে, সেইখানে কিন্তু এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গর অর্থাৎ সেকেন্ড, অর্থাৎ যেখানে বলবো যে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ সেখানে অবস্থান করছে। ভীমাশঙ্কর, এটা হচ্ছে মহারাষ্ট্রের পুনেতে অবস্থান করছে। আমি কেন এইগুলো বলছি, আপনাদের ক্ষেত্রে যে রাশি সমস্যা আছে, অর্থাৎ আপনার যে রাশিটা রয়েছে সেই রাশি অনুযায়ী হয়তো আপনি সমস্যায় রয়েছেন, কিন্তু এই জ্যোতির্লিঙ্গ, ওই নির্দিষ্ট জ্যোতির্লিঙ্গ আপনাদের বলবো কোন রাশির কোন জ্যোতির্লিঙ্গ। তার আগে বলি কোথায় কোথায় এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অবস্থান করছে। এবং এই যে ভীমাশঙ্কর বললাম পুনে মহারাষ্ট্রে রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে ত্রাম্বকেশ্বর, সেটাও মহারাষ্ট্রের নাসিকে অবস্থান করছে। এই ত্রাম্বকেশ্বর হচ্ছে, কেন এখানে একটু বলে দিই যে এই প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গর নির্দিষ্ট কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ এই ত্রাম্বকেশ্বরে যেখানে জ্যোতির্লিঙ্গ সেখানে হচ্ছে, অর্থাৎ এই লিঙ্গটা কিন্তু নিচের দিকে রয়েছে, এবং এখানে শিব এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের একসঙ্গে পুজো হয়, তিনটে লিঙ্গ এক জায়গায় অবস্থান করছে। এবং এখানে বহু দোষ কাটানো হয়, যাদের পিতৃদোষ রয়েছে, বিশেষ করে কাল সর্পযোগ এবং অন্যান্য বিভিন্ন দোষ, এই ত্রাম্বকেশ্বরের এই মন্দিরের বিভিন্নভাবে পুজোর পাঠের মাধ্যমে, হোমযজ্ঞের মাধ্যমে সেই পুজোর সেই দোষগুলো কিন্তু কাটানো হয়। এবং এরপরে এর সঙ্গে সঙ্গে বলছে যে ঘৃষ্ণেশ্বর, অর্থাৎ ঘৃষ্ণেশ্বর এই জ্যোতির্লিঙ্গ, এটা অর্থাৎ বলছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর শেষ জ্যোতির্লিঙ্গ, এটা ওঙ্কারেশ্বরে অবস্থিত, ওঙ্কারেশ্বরে, অর্থাৎ বলা হচ্ছে যে যে ওঙ্কারবাদে এটা অবস্থান করছে। এবং এখানে এখানে কিন্তু ভীষণভাবে এটা বেশ কিছু তাৎপর্যপূর্ণ জায়গা রয়েছে, কারণ এইখানে যারা সাধারণত পুজো দিতে যাবেন তাদের বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে কিন্তু মানে উপরের পোর্শন, অর্থাৎ জামা কিন্তু খুলে সেখানে প্রবেশ করতে হবে, এবং নিচের ধুতি, অর্থাৎ বলা হচ্ছে ধুতি পরে জামা খুলে আলগা মানে গায়ে কোনো কিছু না দিয়ে সেখানে কিন্তু প্রবেশ করতে হয়। প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গের নির্দিষ্ট কিন্তু নিয়ম রয়েছে, নিয়মাবলী রয়েছে। এবং আমি কেন এইটা নিয়ে আলোচনা করছি, আমি প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ গেছি এবং সেখানে 1 থেকে 2 দিন থেকে বিভিন্নভাবে তার পুজো পাঠ করে সেইখানে এসছে। সেই জন্য আপনাদেরকে বলছি, আপনাদের ক্ষেত্রে যদি সমস্যা থাকে রাশিগত, কেন বলবো আপনাদের, সেটা যদি থাকে তাহলে সেইগুলো সেই জ্যোতির্লিঙ্গের নির্দিষ্ট যে মন্ত্র পাঠ রয়েছে সেটা করলে আপনারা অনেকটা উপকৃত হবেন। কোনো একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন। হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের জন্য একটু জানতে চাই। হ্যালো। আর দেখুন এই, হ্যালো,
লাইনটা কেটে গেছে। দেখুন, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখবেন যে এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলো বলছি, এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গর বিশেষ বলা হচ্ছে যে মানে ঘৃষ্ণেশ্বর যেমন বললাম, ঘৃষ্ণেশ্বরের যেমন নিয়মকানুন বললাম, এবং এর সঙ্গে সঙ্গে বৈদ্যনাথ অর্থাৎ ঝাড়খণ্ডের এই যে বৈদ্যনাথ, এখানেও কিন্তু এখানে যেমন যে দেখবেন যে এটা কিন্তু রামায়ণের সঙ্গে জড়িত রয়েছে। এবং এই যে বৈদ্যনাথ অর্থাৎ এই যে জ্যোতির্লিঙ্গ, এখানে রাবণের কিন্তু অবদান রয়েছে। কেন সেক্ষেত্রে খারাপ হোক আর ভালো হোক, আমি সবগুলোই বলছি, কারণ এগুলো বিস্তারিত আলোচনা আমি অন্য এপিসোডে অনেক দিন আগেই আলোচনা করে দিয়েছি। এবং এই যে এখানে এবং এটার বলা হচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে মহাকালেশ্বর, মহাকালেশ্বরের যারা মানে কোনো সময় যদি এখানে আপনার এই মহাকালেশ্বরে গিয়ে যদি কোনো সময় যে আরতি হয় সেই ভোরের, সেখানে কোনো দিন যদি থাকতে পারেন তাহলে আপনার অনেক কিছুর পরিবর্তন আসবে আপনার জীবনে। কিন্তু এখানে এই জায়গাটা পৌঁছানো মানে খুব কঠিন জায়গা। আমি এখানে 3-4 বার গেছি, এবং এখানে অনেক রাত্রে থাকতে নেই, রাত্রে থাকে না অনেক, তারও কারণ ব্যাখ্যা আছে, আমি বলে দিয়েছি। কিন্তু আমি এখানে থেকে এসছি, এবং যখনই যাই 2-3 দিন থেকে তারপরে আসি, বিভিন্ন কাজ এখানে হয়। এবং এখান থেকে কাছাকাছি একটা জায়গা রয়েছে, সেখানেও কিন্তু অর্থাৎ মঙ্গলেশ্বর শিবের আর একটা রূপ, সেখানে যাদের মাঙ্গলিক দোষ থাকে সেখানে তার প্রতিবিধান হয়। মাঙ্গলিক দোষ নিয়ে তো আপনারা অনেক কিছু করেন, আমি বলছি, পরবর্তীতে আসছি। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ওঙ্কারেশ্বর, এবং এটা ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশে অবস্থান করছে। এবং এই উজ্জয়িনী এটাও কিন্তু যেটা মহাকালেশ্বর এটাও মধ্যপ্রদেশেরই। আর এই ওঙ্কারেশ্বর এখানে কিন্তু তার একদম মানে এই জায়গার যে পুজো, এটা কিন্তু দুটো পার্ট নিয়ে একটা কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এবং এর সঙ্গে সঙ্গে এর পরবর্তীতে হচ্ছে কাশী বিশ্বনাথ, বহুল প্রচলিত, সকলের মুখে মুখে এটা আছে, অনেক মানুষ গেছেন। এবং এটা উত্তরপ্রদেশ অবস্থান করছে। আর তারপরে হচ্ছে কেদারনাথ, উত্তরাখণ্ড কেদারনাথে অবস্থান করছে। এবং এর সঙ্গে সঙ্গে রামেশ্বরম, অর্থাৎ রামেশ্বরম যেটা তামিলনাড়ুতে, রামেশ্বরমের অবস্থান। এবং এটা কিন্তু একটা কিন্তু বলা হচ্ছে ধাম, কারণ এখানে রামচন্দ্রের অবস্থান, এবং তার সঙ্গে সঙ্গে এই জ্যোতির্লিঙ্গ মহাদেবের অবস্থান ভীষণ ভীষণ জাগ্রত এই রামেশ্বরম, যেটা তো তামিলনাড়ুতে রয়েছে। আর এরপরে হচ্ছে মল্লিকার্জুন, সেটা শ্রীশৈলমে অন্ধ্রপ্রদেশে। এটারও কিন্তু বেশ কিছু মহত্ব রয়েছে, যেটা তার সন্তান অর্থাৎ পার্বতীর যে সন্তান সেই কার্তিককে নিয়ে এখানে বিভিন্ন ধরনের কাহিনী রয়েছে। কারণ কার্তিক একসময় সেই তার বিবাহ আগে হয়নি, গণেশের বিবাহ আগে হয়ে গেছিল, এবং সেই দুঃখে কিন্তু কার্তিক ওই শ্রীশৈলমে অবস্থান করে, এবং তার মা অর্থাৎ মাতা পার্বতী সেই কষ্টে কিন্তু মহাদেবকে নিয়ে ওখানে গিয়ে অবস্থান করে। এবং এইগুলোর প্রত্যেকটা, এই যে 12টা জ্যোতির্লিঙ্গ বললাম, প্রত্যেকটা নির্দিষ্ট মহত্ব রয়েছে। আমি কেন বললাম, কারণ স্বয়ং শিব যেখানে গিয়ে প্রকট হয়েছেন, যেখানে গিয়ে অবস্থান করেছেন, এটাই হচ্ছে জ্যোতির্লিঙ্গ এবং 12টা জ্যোতির্লিঙ্গ। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জ্যোতির্লিঙ্গের কথা অবশ্যই এখানে উল্লেখ করতে হচ্ছে, যে কেদারনাথ। দেখুন কেদারনাথ যারা দর্শন করবেন তার সঙ্গে সঙ্গে পশুপতিনাথ দর্শন করতে হয়, যেটা হচ্ছে নেপালে। এই দুটো দর্শন একসঙ্গে না হলে কিন্তু সম্পূর্ণ হবে না আপনার। এইবার আমি আপনাদেরকে বলবো, এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে আপনার রাশি অনুযায়ী কোন জ্যোতির্লিঙ্গটা পড়ছে, তাকে কিভাবে পুজো করবেন। তার আগে একজন ফোনে এসে গেছেন, ওনার সঙ্গে কথা বলে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুজিত ঘোষ বলছিলাম মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে বলছেন? দিদির ব্যাপারে জানবো। দিদির বিষয়ে বলুন, ডেট অফ বার্থ বলুন। 15/7/95। 15/7/1995। টাইমটা? 2:35 PM। দুপুর 2:35। পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে জন্ম। দিদির বিষয়ে জানার ইচ্ছা, তাই তো? দিদির বিষয়ে জানতে চাইছে। দিদির নাম কি আছে জানো? রূপা ঘোষ। রূপা ঘোষ। ডেট অফ বার্থ অনুযায়ী যে কানেকশন পাচ্ছে, লগ্ন বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, আর শতভিষা নক্ষত্রের 1 চরণে জন্ম। জানা আছে এটা?
না স্যার, জানা নেই। শতবিশা নক্ষত্রের এক চরণে জন্ম, বিবাহের ক্ষেত্রে দিদির বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি স্যার এখনো। বিবাহের জন্য চেষ্টা করা হচ্ছে নাকি? হ্যাঁ, চলছে দেখা। বিবাহের ক্ষেত্রে কিন্তু এর আগেও মনে হচ্ছে এই চারটা দেখেছি আমি, তবু বলে দিচ্ছি। এই হ্যাঁ। বিবাহের ক্ষেত্রে এই চারটাতে কিন্তু বাধা রয়েছে, বাধা রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে বিবাহ দেওয়ার আগে কিন্তু 10 বার ভাবতে হবে সেই জাতকের সঙ্গে বিবাহ দেওয়া যাবে কিনা। কারণ বিবাহের পরবর্তী যে সমস্যা হবে সেটা হচ্ছে একই ছাদের নিচে এদের দুজনের না থাকার সম্ভাবনা বেশি রয়েছে, একই ছাদের নিচে থাকতে পারবে না, এটা একটা সমস্যা। এবং তার সঙ্গে সঙ্গে সমস্যা যদি পুরোপুরি না হয়, তার কারণ এখানে বললাম যে যার সঙ্গে বিবাহ হবে তার জন্মছকের বেশ কিছু কানেকশান যদি সেরকম না হয়, দেখা গেল যে যার সঙ্গে বিবাহ হবে সে দূরবর্তী স্থানে থাকবে, জন্মস্থান থেকে দূরবর্তীতে, বা হাজব্যান্ড ওয়াইফ একই ছাদের নিচে না থেকে কর্মসূত্রে দেখা গেলো একজন দূরে থাকবে। এরকম কানেকশন কিন্তু এই চারটাতে রয়েছে। কেমন? দিদির গণটা কি আছে? হ্যাঁ, দিদির গণটা কি বললেন? গণ 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 জেনে কি হবে এখন? না, বিবাহিত নরগণের সঙ্গে নাকি স্যার কৃষ্ণ গণ চলে না। নরগণের সঙ্গে রাক্ষসগণ চলে না। আচ্ছা। রাক্ষসগণ চলে না, নরগণের সঙ্গে রাক্ষসগণ চলে না, বিশেষ করে এইটাই দেখতে হয়। আর এই জাতকের, এই জাতিকার ক্ষেত্রে রাক্ষসগণ। ও কেমন? আচ্ছা আচ্ছা। এই জাতিকার ক্ষেত্রে রাক্ষসগণের কানেকশন রয়েছে। আর বিশেষ আচ্ছা। করে এই চারটার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে জটুক বিচার করে বিবাহ দিতে হবে। কারণ এখানে আর একটা জিনিস রয়েছে যেটা অষ্টম, অর্থাৎ চন্দ্রের অষ্টমে মাঙ্গলিক। একটা মাঙ্গলিক নিয়ে আমি একটু বলি, আপনার এই দিদির বিষয় নিয়েই আসছি। দেখুন, মাঙ্গলিকের দোষ কাটানোর কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে। মাঙ্গলিক দোষ নিয়ম আছে, মানে যাদের মাঙ্গলিক দোষ কাটানো কেন হয় এটা প্রথম বুঝতে হবে। আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্য আপনাকে নিয়ে বলছি, আপনি একটু লাইনে থাকবেন। কারণ মাঙ্গলিক দোষ কাটানোর নিয়ম কেন কাটানো হয়, দেখা যাচ্ছে যে এই মাঙ্গলিক দোষ থাকলে দ্বিবিবাহ হয়, অর্থাৎ প্রথম বিবাহিত জীবন টেকে না, পরের বিয়ে বিবাহটা টিকলো। তার অনেকের ক্ষেত্রে বিবাহ হয়ে গেছে, তাহলে তার যে মাঙ্গলিক দোষের খণ্ডন পদ্ধতি আলাদা হবে, আর যার বিবাহ হয়নি তার মাঙ্গলিক দোষের খণ্ডন পদ্ধতি আলাদা হবে। যার বিবাহ হয়ে গেছে টোপর মাথায় দিয়ে বিয়ে করলে বা বিবাহ দিলে পারে সেটা কিন্তু উপযুক্ত না। ভালো করে শুনুন, এবং আপনাদের মত তো সেটা আপনি অবশ্যই আমি নেব। কারণ দ্বিবিবাহের যোগ, অর্থাৎ তার প্রথম বিবাহ টিকবে না, পরবর্তী বিবাহ টিকবে। তাহলে এই মাঙ্গলিক দোষের জন্য বা বৈধব্য যোগের জন্য তাদেরকে এই খণ্ডন করতে হয় কি, তা প্রথমবার শিবের সঙ্গে বা নারায়ণের সঙ্গে, মেয়েদের ক্ষেত্রে বলছি, ছেলেদের ক্ষেত্রেও নিয়ম রয়েছে। মেয়েদের ক্ষেত্রে কি করতে হয়, নারায়ণ বা শিবের সঙ্গে বিয়ে দিয়ে তারপরে তার পরবর্তীতে বিবাহ দিতে হয়। অর্থাৎ ওই প্রথম বিবাহটা শিবের সঙ্গে হলো বা নারায়ণের সঙ্গে হলো। কেমন? শিবকে সে স্বামী বলে প্রথম বিবাহ জীবনে সে গ্রহণ করলো, এবং তারপরে গিয়ে সে পরবর্তী বিবাহ করলো, যে বিবাহটা সমাজের ক্ষেত্রে সামাজিকতার কিন্তু সেই জায়গা পেল, সামাজিক একটা গুরুত্ব পেল, এবং সেক্ষেত্রে সেই সংসার করলো। এটা হচ্ছে মেন যাদের বিবাহ অর্থাৎ মাঙ্গলিক দোষ বা বৈধব্য যোগ রয়েছে তাদের জন্য এই মাঙ্গলিক দোষের খণ্ডন পদ্ধতি বা এই বৈধব্য যোগের খণ্ডন পদ্ধতি বললাম। আর যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে নিয়মটা কিন্তু আলাদা। তাদের এই প্রথম যাদের বিবাহ হলো বা প্রথম যাদের খণ্ডন করা হচ্ছে বিবাহের আগে, তার সঙ্গে গুলি ফেললে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তখন দেখা গেলো যে বিবাহটা হয়েছে সেইটাই কেটে বেরিয়ে চলে গেল, দিয়ে তার স্বামী এমন একটা অসুস্থতায় ভুগবে, হ্যাঁ, যখন দেখা গেলো বিবাহ হয়ে গেছে তারপরে তাকে এই পদ্ধতিতেই বিবাহর মাঙ্গলিক দোষ খণ্ডন করা হলো, কি হবে? তার দেখা গেলো তার প্রথম বিবাহ যার সঙ্গে হয়েছিল সে এমন কিছু দৈন্য দশা অবস্থা তৈরি হবে, হ্যাঁ, সে দেখা গেলো তার শারীরিক অবস্থা, তার মানসিক, তার আর্থিক অবস্থা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং পরিস্থিতি হতে পারে। কিন্তু সেই জন্য মাঙ্গলিক দোষ কাটানোর নিয়ম আছে। টোপর মাথায় দিলে মাঙ্গলিক দোষ খণ্ডন হবে না, সেটা কিন্তু নির্দিষ্ট নিয়মের মধ্যে এবং নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে না করলে সমস্যায় আপনাকে পড়তেই হবে। সেই জন্য এটা মাথায় রাখুন, কারণ আপনাদের এটা আপনারা নিজেরাই বুঝবেন যে একজনের বিবাহ হয়ে গেছে তার মাঙ্গলিক দোষ কীভাবে খণ্ডন করতে হবে,
তার পদ্ধতি আলাদা হয়, আর যার হয়নি বিবাহ তার জন্য তার মাঙ্গলিক দোষ খণ্ডনের পদ্ধতি কিন্তু সেরকম হবে, আলাদা আলাদা হবে, একই রকম হবে না, একই তিথিতে হবে না, নক্ষত্রগত কানেকশন এবং অন্যান্য বিভিন্ন জায়গা রয়েছে। যাক, এটা আপনাদেরকে বললাম কারণ আপনার দিদিরও কিন্তু মাঙ্গলিকের একটা প্রভাব রয়েছে, এটা একটু খণ্ডন করিয়ে নেবেন। কেমন? হ্যাঁ স্যার। ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, আমি বারবার বলি নির্দিষ্ট দোষ, নির্দিষ্ট সমস্যা এগুলো থাকবেই। আপনাকে 100% পাঠিয়ে স্বয়ং ঈশ্বর পাঠায়নি বা আপনি পাবেনও না, তার জন্য আপনাকে ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। ঈশ্বর আপনাকে অল্প অল্প করে দেবে, সেটাতেই আপনাকে তৃপ্ত থাকতে হবে, না হলে আপনাকে আরও পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে যাতে ওই জায়গাটায় যাওয়া যায়। এবং এই চেষ্টার মধ্যেই মানুষ থাকে, পরিশ্রমের মধ্যেই মানুষ থাকে এবং আশা নিয়েই মানুষ বাঁচে। আপনি যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী অবশ্যই ফল পাবেন, কারণ আমাদের কর্মই কিন্তু আমাদের অনেক কিছু পরিবর্তন করে। ভাগ্য পরিবর্তন হয় কর্মের মাধ্যমে, এবং সেই কর্মটা আপনি সঠিক করছেন কিনা সেটা আপনাকে দেখতে হয়। এই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং শাস্ত্রে এগুলোর বিশেষ করে ব্যাখ্যা রয়েছে। তাই একটা জাতকে বা একটা জাতিকার সঙ্গে দেখা গেল তার বিবাহের যোগই নেই, তার পয়েন্টের যে জ্যোতিষশাস্ত্রের যে কানেকশান 36টা পয়েন্ট রয়েছে, 36টার পয়েন্টে দেখা গেল 12 পয়েন্ট মিলছে, 8 পয়েন্ট মিলছে, তার সঙ্গে বিয়ে দিতেই হবে, এটা সম্ভব না, কারণ সেই বিবাহটা টিকবে না। সে জেনে শুনে কেন ভুল কাজ করবে একটা জাতক? তাই এই জায়গাগুলো গাইড করা হয়, এটা অ্যাকচুয়ালি একটা গাইডেন্স যে আপনার ক্ষেত্রে কোন দিকে গেলে ভালো হবে, কোন দিকে গেলে খারাপ হবে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি গাড়ির কথা বলছি। আমি আমার একটু হাজবেন্ড সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন আপনি? আমি গাড়ির কথা বলছি। হাজবেন্ডের নাম কি আমি আছে? আমার স্বামী সম্বন্ধে জানতে চাই। বলছি হাজবেন্ডের নাম কি আছে? সঞ্জীব চ্যাটার্জি। ডেট অফ বার্থ বলুন। 23শে জুলাই 1980 সাল। আপনি কি এই প্রথম ফোন করছেন না এর আগে ফোন করেছিলেন? না, এর আগে আমি লাইন পাইনি। আজকে ফোন করেছিলেন একবারও? না, আমি লাইন পাইনি। বলুন। 23শে জুলাই 1980 সাল। 1980। আর টাইমটা? দুপুর 2:45। 3:45? 3:45। জন্মস্থান কোথায়? দুপুর 3:45 কলকাতা। কলকাতায় জন্ম। দেখুন, হাজবেন্ডের বিষয়ে আপনি কি কি জানতে চাইছেন আপনি আমাকে বলুন আগে, কারণ আপনার এই জন্মছকটা আমি এর আগের এপিসোডেও আলোচনা করে দিয়েছি। না, আমি এর আগে লাইন পাইনি। ঠিক আছে, আপনি বলুন কি জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছি আর্থিকটা নিয়ে একটু উন্নতি আছে কিনা, শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা জানতে চাইছেন, শরীর স্বাস্থ্য এখন খুব ভালো যাবে না ওনার। মাঝে মাঝে দেখবেন অলস্যতা তৈরি হবে এবং শরীরে কিছু কিন্তু বিশেষ কিছু রয়েছে, সেটা হচ্ছে চোট আঘাত বা হাড়ে কোনো চোট একটু লাগতে পারে, সেক্ষেত্রে একটু দেখে শুনে চলতে বলবেন, ঠিক আছে? আর এই মুহূর্তে কোনো একটু এটা কোনো কোনো খারাপ উদ্দেশ্য নেবেন না, আমি জাস্ট একটু সতর্ক করছি। পূর্ব পরিচিত কোনো মানুষ ওনাকে কি কোনো রকমের বিপদে ফেলতে পারে, পূর্ব পরিচিত মানুষ, ঠিক আছে? আচ্ছা, আর কি জানতে চাইছেন? কর্মের জায়গা নাকি অর্থের জায়গা? অর্থের জায়গাটাই, যেটা কর্ম করে সেটা অনুযায়ী অর্থটা উনি পান না। হ্যাঁ, না, এখন যে জায়গাটা রয়েছে সেটা আপনাকে পরিশ্রম করতে হবে, এখনও পরিশ্রম করতে হবে। এই মুহূর্তে জায়গাটা খুব ভালো নেই। আগামী 2027 সালের মিডিলের পর, অর্থাৎ ওই জুন জুলাইয়ের মাসের পর থেকে কিছু শুভত্ব দেখাচ্ছে, কেমন? জুন জুলাইয়ের পর থেকে, ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি এমনি বিবাহিত জীবনটা চলবে দাদা? বিবাহিত জীবনটা ঠিকঠাক চলবে কি না, এটা তো একটা বড় প্রশ্ন। আপনার কত বছর বিবাহ হয়েছে? 12-13 বছর হয়ে গেছে। তো এখন কেমন আছেন আপনারা? না, আমরা চলছি, চলে যাচ্ছি। তাহলে আবার কি আছে, কেমন? এরমই চলবে দাদা, না ঠিকঠাক হবে? ঠিকঠাক বলতে এখানে দেখুন, এখানে কিছু কানেকশান, শুধু একটা চার্ট দেখলে হবে না। বৈবাহিক জীবনটা দুটো চার্টের কানেকশান দেখতে হয়। দুটো চার্টের কম্বিনেশানে কখনো কখনো তৃতীয় ব্যক্তির সমস্যা তৈরি আসে।
তাহলে সেটা কার দিক থেকে আসছে, কীভাবে কানেকশান আসছে, সেগুলো দেখে সঠিকভাবে পদক্ষেপ নিলে পরে ভালো হবে, কেমন? আচ্ছা। আর এই জায়গাটা বললাম যেটা কোনো তৃতীয় ব্যক্তি, মানে এখানে কিন্তু তৃতীয় ব্যক্তিভাবে অন্যভাবে নেবেন না, এখানে কোনো পূর্ব পরিচিত, আবার বলছি পূর্ব পরিচিত কোনো মানুষের যোগাযোগের কানেকশান রয়েছে, সেখান থেকে আপনার হাজব্যান্ডকে সাবধানে থাকতে বলবেন, না হলে প্রতারিত হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। প্রতারিত? আচ্ছা। প্রতারিত হয়ে যাবে, প্রতারিত, বুঝতে পারছেন? ব্ল্যাকমেল করতে পারে বা তার কারণে অর্থ ড্যামেজ হয়ে যেতে পারে, প্রচুর অর্থ চলে যেতে পারে, বা এমন কিছু কথাবার্তা বাইরে প্রকাশ্যে নিয়ে আসবে যেটা পরবর্তীতে জীবনযাপন করা খুব কষ্টদায়ক, কঠিন হবে। ঠিক আছে? মানে আমার হাজবেন্ডই নিয়ে আসবে এটা? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। দেখুন এখানে বিশেষ করে কানেকশানগুলো যেগুলো রয়েছে আমি সেইগুলোই বললাম। দেখুন যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল সেইগুলো তো অবশ্যই বলবো, তার সঙ্গে সঙ্গে আপনারা আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া আপনারা চেম্বারে পাবেন। কাঁচরাপাড়া দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার। কালকে থাকবো আমি তারাপীঠ মহাশ্মশানে, কালকে চেম্বার আছে সকালের থেকে, আমি ওখানে 11টার থেকে পৌঁছাবো। 11টার থেকে 2টো পর্যন্ত চেম্বার চলবে, এবং তারপরে কিন্তু অন্যান্য বিভিন্ন কাজ, এবং রাত্রে সেখানে কাজ হবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারের দিন আপনারা ব্যারাকপুরে চেম্বার পান। ব্যারাকপুরে কিন্তু দুপুরের দিকে থাকি, আর বিকালের দিকে আপনারা কিন্তু শ্রীরামপুরে চেম্বারে পাবেন। আর বুধবার করে আর মঙ্গলবার করে আপনারা কালীঘাটের চেম্বার রয়েছে, আর বুধবার করে আপনারা চেম্বার পান সেখানে কখনো হাওড়া ময়দান, আর না হলে বাইরের চেম্বার যদি থাকে বাইরের, সেগুলো স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা আছে, নির্দিষ্ট কী কী আছে না আছে সব স্কলে লেখা আছে আপনাদের। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শুক্রবারের দিন হাতিবাগানের চেম্বার, প্রত্যেক শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত হাতিবাগানের চেম্বার। আর শনিবার করে যেমন বললাম যে তারাপীঠ কখনো যাই, কখনো বহরমপুর যাই, কখনো কিন্তু আপনারা বর্ধমানে আপনারা চেম্বার পান। এবং এরপরে খুব তাড়াতাড়ি আপনারা চেম্বার, দুটো জায়গায় চেম্বার পাবেন, সেটা হচ্ছে কিন্তু মালদা এবং এর সঙ্গে সঙ্গে দুর্গাপুর। মালদা এবং দুর্গাপুরের চেম্বার খুব তাড়াতাড়ি ওপেন হবে এবং আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। যারা ওই দিক থেকে অনলাইনে কনসালটেন্সি নিচ্ছেন তাদের জন্য খুব সুখবর এটা। আর কবে যাচ্ছি না যাচ্ছি, কবে থেকে ওপেন হবে, সেগুলো আপনাদেরকে অবশ্যই আগের থেকে কিন্তু ইনফর্ম করবো। আর তারপরে তার সঙ্গে সঙ্গে যে আগামী 19 তারিখে বকুল অমাবস্যা, খুব জাগ্রত অমাবস্যা, বছরের শেষ এবং এই পৌষ মাসের অমাবস্যা, এবং সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার তার প্রতিকার প্রতিবিধান হয়। বিশেষ করে কেরিয়ার, বিবাহিত জীবন, বৈবাহিক বিবাহের ক্ষেত্রে বাধা এবং কেরিয়ারের ক্ষেত্রে বাধা, এবং অন্যান্য অনেক কিছু, সন্তানের ক্ষেত্রে সমস্যা, সন্তান হচ্ছে না, এই জায়গাগুলো কিন্তু তার নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট তিথি রয়েছে, এবং এইটা কন্টিনিউ চলছে। এবং এটা বিশেষ করে অমাবস্যার তিথি যেহেতু পৌষ মাসের, সেটার জন্য একটা গুরুত্ব অবশ্যই বহন করে। আচ্ছা, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছিলাম আমার ছেলের ব্যাপারে একটু জানবো। ছেলের কোথা থেকে বলছেন আপনি? আমি হাওড়া থেকে বলছি। হাওড়ার থেকে বলছেন, ছেলের নাম বলবেন? সুমন নস্কর। শোভন? সুমন নস্কর। সুমন নস্কর। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 5ই জানুয়ারি 2002। 5ই জানুয়ারি 2002। আর টাইম কটা? 10টা 15 থেকে 10:30টার মধ্যে। 10টা 15 বললেন? হ্যাঁ, সকাল 10টা 15 থেকে 10:30টার মধ্যে জন্ম হয়েছে। আর জন্মস্থান কলকাতা বললেন, তাই তো? হ্যাঁ। দেখুন ছেলের ক্ষেত্রে যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন, ছেলের লগ্ন হচ্ছে মীন লগ্ন, কন্যা রাশি, এবং এই কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র খুব পাওয়ারফুল নক্ষত্র। এই নক্ষত্রে 4র্থ চরণে জন্ম হয়েছে, কেমন? এবং এই চারটাতে কিন্তু গুরুজন যারা আছে না, গুরুজনদের সঙ্গে একটু মতের বিরোধ হবে ওর, কেমন? আর মাঝে মধ্যে দেখবেন খুব রেগে যাবে, কেমন? আচ্ছা, এই মুহূর্তে ওর ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ নিশ্চয়ই বলবো। ক্যারিয়ারের জায়গায় এখন কি নিয়ে পড়াশোনা করেছে? 1 2 3 4 টেকনিক্যাল লাইনে কিছু পড়াশোনা করেছে? ছেলে কথা বলছে। হ্যাঁ, দিন। ও সিভিল নিয়ে পড়েছে। সিভিল নিয়ে পড়েছে। দিন, ছেলেকে দিন।
ও ছেলে ও করে চলে গেছে। না, এগুলো ও খুব একটা মানে না। কেমন আমি বলি শুনুন, এর ক্ষেত্রে আমি যেমন বললাম না, গুরুজন যারা আছে তাদের সঙ্গে মতের বিরোধ আছে ওর। কেমন মানে এটা একদম প্র্যাকটিক্যাল। এই যে অনেকে লাইনে রয়েছেন তারা জেনে নিন, ও কিন্তু এইগুলো বেশি কিন্তু মানে না। আর গুরুজন যারা আছে তাদের সঙ্গে খুব একটা সৎ ব্যবহার নেই এর। হ্যাঁ এবং এর সঙ্গে সঙ্গে এই চারটাতে টেকনিক্যাল সাইডে, টেকনিক্যাল নিয়ে পড়াশোনার জায়গায় রয়েছে। টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ার বা সিভিল নিয়ে এই সব জায়গাগুলো এর ক্ষেত্রে বিশেষ করে ভালো রয়েছে। আর এর ক্ষেত্রে দেখবেন যে হওয়া জিনিস বর্তমানে যে জায়গাটা রয়েছে, ওর 2002-এ জন্ম, অর্থাৎ চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু লাস্টে গিয়ে আটকে থাকছে। লাস্টে গিয়ে কিন্তু আটকে থাকবে এখন। কেমন ওর জন্মছকের যে কানেকশন পাচ্ছে, ওর দশা চলছে রাহুর মহাদশা আর শনির অন্তর্দশা চলছে। এই রাহু এবং শনির অন্তর্দশা, শনি হচ্ছে একাদশপতি, এই দ্বাদশপতি এবং দশমপতি, এই একাদশপতি, এই এখানে শনি হচ্ছে ওর জন্মছকের দ্বাদশপতি এবং একাদশপতি। সে অবস্থান করছে জন্মছকের, ওর থার্ড হাউসে কানেকশন রয়েছে। যোগাযোগগুলো দিচ্ছে আলটিমেটলি, কিন্তু সাকসেসের জায়গায় গিয়ে কিন্তু লাস্টে গিয়ে আটকে রাখছে। কত পূজা পাঠ করে কিন্তু। হ্যাঁ, ও একটু মায়ের পূজা পাঠ করে। কি করে? বাড়িতে পূজা পাঠ করে একটু। হ্যাঁ, পুজো পাঠ করতে পারে, কিন্তু ওর আলাদা যে কেরিয়ার লাইনটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু ওর বাধা তৈরি হয়ে আছে। পুজো পাঠ ওর জায়গা রয়েছে, ওর যে কানেকশন রয়েছে সেখানে পুজো পাঠ করতে পারে, কিন্তু সেখানে সেটার নিয়ে কোনো দ্বিমত নেই। ওর শনির, তার সঙ্গে সঙ্গে শনির অন্তর্দশা চলছে, অন্তর্দশা শনির অন্তর্দশা, এরা পুজো পাঠের মধ্যে বিশেষ করে বেশি যুক্ত থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের একাদশে কেতুর অবস্থান রয়েছে। কেমন হ্যাঁ, এইসব গুপ্ত ক্রিয়া এইসবগুলোর দিকে ওর আস্তে আস্তে টানবে। কিন্তু ঘটনা হচ্ছে যেটা ওর ক্ষেত্রে কর্মক্ষেত্র নিয়ে সমস্যা আছে। এবং দ্বিতীয়ত চতুর্থ ক্ষেত্র, মায়ের সঙ্গেও দেখবেন মাঝে মধ্যে বিবাদ আসে। মায়ের সঙ্গে, হ্যাঁ, মায়ের সঙ্গে সমস্যা, এবং বাবার সঙ্গেও কিন্তু সমস্যা, যেটা বলা হয় গুরুজন স্থানীয় জায়গার থেকে সমস্যা। এইগুলো প্রতিকার প্রতিবিধান করাবেন। কেমন এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। কেমন প্রতিকার প্রতিবিধান করবেন। কেমন আর আর আপনাকে বলছি একটা জিনিস মাথায় রাখুন, আপনার ক্ষেত্রে আপনাদের কিন্তু জ্ঞাতি শত্রু রয়েছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার দেখবেন চোখ কান নাক গলা নিয়ে মাঝে মাঝে সমস্যায় পড়বেন আপনি। ঠিক আছে, চোখ কান নাক গলা এরকম সমস্যা দেখছেন এখন? হ্যাঁ, বাস্তুর প্রবলেম আমি বলছি না, বাস্তুর প্রবলেম আছে সেটা দেখেছি, কিন্তু আপনার কি চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যায় ভোগেন আপনি? বা আগামী দিনে এটা রয়েছে এখনো 27 সাল পর্যন্ত, সেই সময়টা একটু সতর্ক থাকবেন। সমস্যা আসলে ডাক্তার দেখাবেন। কেমন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, যাই হোক ট্রিটমেন্ট থাকবেন। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। এখানে ছেলের যেগুলো রয়েছে সেটা হচ্ছে গুরুচণ্ডাল দোষ, আর ওর দশমভাবে কিন্তু দারিদ্র দোষ। এই দুটো দোষের প্রতিকার করাবেন। কেমন? এই দুটো দোষের জন্য ও গুরুস্থানীয় মানুষের সঙ্গে মতবিরোধ হয় এবং কোনো কোনো সময় অবাধ্য হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গাটা সফলতা পাচ্ছে না। কেমন? প্রতিকার করে নেবেন। ভালো থাকুন। দেখুন এখানে যেই জায়গাগুলো রয়েছে সেগুলোই বললাম। আপনাদেরকে যেটা বলবো যে মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন কি করবেন, কোন দ্বাদশ জ্যোতির্লিঙ্গর কোন জ্যোতির্লিঙ্গকে আপনি শ্রদ্ধা ভক্তি, আমি সব জ্যোতির্লিঙ্গ যদি আপনি পারেন অবশ্যই করবেন, কিন্তু যদি সম্ভব না হয় তাহলে ওই নির্দিষ্ট জ্যোতির্লিঙ্গটা আপনার জন্য কিন্তু খুব খুব পাওয়ারফুল কাজ করবে। অর্থাৎ যারা মেষ রাশির জাতক জাতিকা তারা রামেশ্বরম এর পুজো পাঠ করলে, তার মন্ত্র পাঠ করলে আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হবে। এবং তারা যারা বৃষ রাশির যারা জাতক জাতিকারা তারা সোমনাথ, অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গর প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথের যদি, অর্থাৎ তার যদি পুজো পাঠ করেন সোমনাথজির, এবং সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক আপনার ক্ষেত্রে উন্নতি হবে, আপনার অনেক বাধা বিপত্তি কেটে যাবে। এরপরে হচ্ছে মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মিথুন রাশির জাতক জাতিকার তারা নাগেশ্বরমের পুজো করবেন। নাগেশ্বরম যেটা হচ্ছে দ্বারকা থেকে 12 কিলোমিটার দূরে নাগেশ্বরমে, সেখানে এই নাগেশ্বরমে বলা হচ্ছে পুজো পাঠ করলে পূর্বজন্মের অনেক দোষ, পূর্বজন্মের অনেক পাপ খণ্ডন হয়, বিষ গ্রহণ করে নেয়।
এই নাগেশ্বরমের সেখানে পুজো করলে আপনার মধ্যে যে অভিশাপ রয়েছে সেই অভিশাপ সে কিন্তু হরণ করে নেয়। এবং এই নাগেশ্বরম যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা এই নাগেশ্বরমের পুজো করবেন, তাতে আপনার উন্নতি হবে। ফোনে আর একজন এসছেন, তার উপর বাকিটা বলছি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুনীল ঘোষ বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? কিন্তু আমি আমার বিষয়ে জানতে। ডেট অফ বার্থ বলুন আপনার। 8ই ফেব্রুয়ারি 1996। 8ই ফেব্রুয়ারি 8ই ফেব্রুয়ারি 8ই ফেব্রুয়ারি 1996। টাইমটা টাইম 15 হলো রাত্রি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ 10টা মতো হলো রাত্রি। বর্ধমান 10টা কত? 10:05 হবে। আর কোথায় জন্ম? বর্ধমান। বর্ধমান। বর্ধমানে জন্ম। দেখুন আপনার এই জন্মছকের যে কানেকশন আমি পাচ্ছি তাতে কিন্তু কয়েকটা জিনিস আপনাকে বলি। এই চারটাও তো মনে হচ্ছে অনেকবার দেখেছে। দেখুন এখানে যে কানেকশনগুলো, লগ্ন তুলা লগ্ন কন্যা রাশি আপনার, এবং হস্তা নক্ষত্রের এক চরণে জন্ম। কেমন? হস্তা নক্ষত্রের এক চরণে আপনার জন্ম হয়েছে। এই হস্তা নক্ষত্রে জন্ম হলে, যারা হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন ভালো করে মাথায় রাখুন, যারা এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন তাদের ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকবে। ছোটবেলার থেকে ভীষণ ঠান্ডায় লাগে, আর এরা একটু লাজুক প্রকৃতির হয়, এবং এই লাজুক প্রকৃতির বা কোনো কিছু মুখে বলতে চায় না। মানে দেখা গেলো কষ্ট সে সহ্য করে যায়, কিন্তু সেই কষ্ট বলতে চায় না। ঠিক আছে, এটা আপনার মধ্যেও রয়েছে। কিন্তু মানে আপনি দেখবেন কষ্ট সহ্য করে যাচ্ছেন সবার জন্য, কিন্তু কিছু প্রকাশ করতে পারছেন না। কি? হ্যাঁ, তাহলে এই যে হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা হাতের কাজে পারদর্শী হয়, হাতের কাজে পারদর্শী হয়। কিন্তু এই চারটার ক্ষেত্রে যে জায়গা রয়েছে, রাহুর মহাদশা চলছে আর শুক্রের অন্তর্দশা চলছে। এবার রাহু কানেক্ট হয়ে আছে চন্দ্রের সঙ্গে, এবং এটা কালসর্প যোগ হয়ে আছে। একটা কালসর্প যোগ, আমি বলছি না কিন্তু খারাপ, দোষ বলছি না, কালসর্প যোগ বলছি, কালসর্প দোষ বলছি না। ভালো করে মাথায় রাখুন, এই কালসর্প যোগ, এই কালসর্প যোগ আমি বলি আপনার ক্ষেত্রে এখন যেটা সমস্যা হচ্ছে, পরোপকারী হয়ে যাবেন আপনি। পরের জন্য বেশি চিন্তা করবেন, নিজের চিন্তা বন্ধ করে। দেখবেন ভাই বোন, মা বা পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এদের দেখবেন এদের নিয়ে একটু বেশি চিন্তায় পড়ে যাবেন, বা এদেরকে কতটা ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করবেন। কেমন? আর অর্থ তো গেছেই, অর্থ নিয়ে আর বলে লাভ নেই। অর্থ, প্রচুর অর্থ চলে গেছে, এখনো যাচ্ছে। হ্যাঁ, এখনো যাচ্ছে। সাবধানে থাকবেন, সম্পত্তির জায়গায় কিন্তু হাত না বাড়াবেন, মানে সম্পত্তির জায়গায় হাত পড়বে কিন্তু এবার, খুব কেয়ারফুলি চলবেন। আর তার সঙ্গে সঙ্গে জন্মছকের যে জায়গাগুলো রয়েছে আপনার, দেখুন আপনার একটা শেখার প্রবণতা রয়েছে, সর্বদাই শেখার। এই যে অ্যাস্ট্রোলজিটা আপনার খুব ভীষণ ফেভারিট, আপনি পছন্দ করেন অ্যাস্ট্রোলজিটা, কিন্তু দুঃখের বিষয় আপনার মধ্যে বহু দুঃখ চাপা রয়েছে। কেন আমি এটা বললাম? আমি অন্য কোনো কানেকশন না, এখানে জন্মছকের লগ্নের সাপেক্ষে ও জন্মছকের ষষ্ঠভাবে কেতু শুক্রযুক্ত হয়ে আছে, আর তার সঙ্গে সঙ্গে এখানে লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবে শনি, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের কানেকশন রয়েছে। পঞ্চম থেকে আমাদের কিন্তু মনের, অর্থাৎ আমাদের যে হৃদয়ের যে জায়গা দেখায়, তাহলে সেই জায়গায় দুঃখ কষ্ট জমে রয়েছে। কেন বললাম? কারণ ওখানে শনি মঙ্গলের বিষযোগ হয়ে আছে। ঠিক আছে, যাকে আপন করে নিতে গেছেন সে আপনার থেকে সরে গেছে। সে হয়তো জীবিতও নেই বা অজীবিত, মানে সে হয়তো জীবিত থাকলেও সে আপনার থেকে অনেক দূরে সরে যাবে, বা যাকে আপন করবেন সে হয়তো এমনকি মৃত্যুবরণ পর্যন্ত তার হতে পারে। এই জিনিসগুলোই রয়েছে আপনার জন্মছকের কানেকশন। কেমন? এবং এর সঙ্গে এবার আপনি কি জানতে চাইছেন? অনেক কিছু বলে দিয়েছি, বলুন এবার আপনি কি জানতে চাইছেন? বলছি আমার ভালো সময়টা কবে, তোর বিয়েটা কবে নাগাদ হতে পারে? বিবাহের যোগ আগে আপনার, দেখুন আপনার তো 5-3-7 বিবাহের যোগ রয়েছে। কেমন? বিবাহের যোগ রয়েছে, চেষ্টা করুন। সরি, বিবাহের যোগ রয়েছে, কারণ এখানে কয়েকটা জিনিস রয়েছে। আপনার বিবাহিত জীবনে কিন্তু সমস্যাও আছে, বিবাহিত জীবনে সমস্যা আছে। অবশ্যই জটক বিচার করে তারপরে বিবাহ করবেন, কেমন? না হলে কিন্তু সমস্যায় জড়িয়ে যাবেন আপনি।
সমস্যা, কারণ প্রথম বিবাহিত জীবনে আপনার ক্ষেত্রে খুব কঠিন সমস্যার একটা ইঙ্গিত রয়েছে, আর পরবর্তী বিবাহিত জীবন আপনার ভালো আছে, এইটুকু আপনাকে বলতে পারি। এবার আপনি বলুন কি অবস্থা আছে আপনার। আচ্ছা, প্রথম জীবনটা ওকে ঠিকই বলেছেন, বলছি 2026-এ আমার বিয়েটা হবে সে 26-এ বিবাহ হবে? 26-এর আপনার মে মাসের মধ্যে বিবাহের যোগ রয়েছে, যদি চেষ্টা করেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা 26 সালের মে মাসের মধ্যে বিবাহের যোগ রয়েছে। ভালো থাকুন, ঠিক আছে, একটু দোষগুলো কাটিয়ে নেবেন, না হলে সমস্যা আছে কিন্তু আপনার বৈবাহিক জীবন। হ্যাঁ হ্যাঁ ভালো থাকুন। দেখুন, যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম, যে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছে, মিথুন রাশিদের সঙ্গে কিন্তু নাগেশ্বরমের, আমি আর ডিটেলস বলছি না কারণ সময় খুব কম। কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছে তারা ওঙ্কারেশ্বর, মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরের আপনি যদি আরাধনা করেন, পুজো পাঠ করেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে শুভত্ব হবে। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা দেওঘরের এই বৈদ্যনাথ ধামে গিয়ে সেখানে যদি পুজো পাঠ করেন, বা আপনি আপনার বাড়িতেও যদি তার নির্দিষ্ট যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র পাঠ করেন, তাতে আপনার শুভ হবে। কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, এই যে যিনি ফোন করেছিলেন মল্লিকার্জুনের যদি, অর্থাৎ মল্লিকার্জুনের সেখানে গিয়েও, শ্রীশৈলমের সেখানে গিয়ে যদি আপনি পুজো পাঠ করতে পারেন, বা তার যদি সেখানে আপনি সেই শিবলিঙ্গ নিয়ে এসে আপনি বাড়িতে পুজো পাঠ করলেও আপনার ক্ষেত্রে শুভত্ব তৈরি হবে। তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তুলা রাশি, মহাকাল, সেই মহাকালেশ্বরের পুজো করলে আপনি আপনার জীবনের অনেক দুঃখ কষ্ট সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনার জীবনের একটা স্থায়িত্ব জায়গা তৈরি হবে। মহাকালেশ্বরের যেটা ভীষণ ভীষণ জাগ্রত, এবং এখানে ভস্ম আরতি যেটা মর্নিংয়ে হয়, এবং সেটা খুব মানে কপালে থাকলেই আপনি পাবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি অনেকবার গেছি। এবং এর সঙ্গে সঙ্গে হচ্ছে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছে তারা ঘৃষ্ণেশ্বরের পুজো পাঠ করতে পারেন, তাহলে সেখানে আপনার ক্ষেত্রে শুভত্ব দেবে। এবং যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কাশী বিশ্বনাথজির সেখানে পুজো পাঠ করতে পারেন, বা সেখান থেকে শিবলিঙ্গ নিয়ে এসে বাড়িতে পুজো করতে পারেন, তাতে আপনার ভালো হবে। মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা ভীমাশঙ্করে পুজো পাঠ করলে আপনার ক্ষেত্রে শুভত্ব হবে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কেদারনাথজির পুজো করলে, তার পুজো পাঠ করলে, বা তার সেখান থেকে শিবলিঙ্গ নিয়ে এসে বাড়িতে যদি পুজো পাঠ করেন, উন্নতি হবে। মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা হচ্ছে নাসিকের ত্র্যম্বকেশ্বর পুজো পাঠ করবেন। এখানে আমি বহুবার গেছি, সেখানে এমন বললাম যে এই ত্র্যম্বকেশ্বরের পুজো পাঠ করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সঙ্গে দ্বাদশ রাশির কানেকশন রয়েছে, কারণ এই জায়গাগুলো সত্যি করে তার নির্দিষ্ট করণ ক্রিয়া রয়েছে। আমি বারবার বলি যে কার ক্ষেত্রে কার কি সমস্যা রয়েছে, সেই সমস্যার পরিপ্রেক্ষিতে তার নির্দিষ্ট কানেকশন। কারণ আমি বারবার বলি যে এইটাই যে তিথি নক্ষত্র গুরুত্ব রয়েছে। আমরা দেখবেন তিথি নক্ষত্র অনেক সময় যে তিথি নক্ষত্র। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। একদম সময় নেই, তাড়াতাড়ি বলুন কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ডেট অফ বার্থ বলবেন। 16/11/2005। টাইমটা দুপুর 12টা। আর জন্মস্থান কোথায়? আপনাকে একটা জিনিসই বলবো, মালদাতে আপনারা খুব তাড়াতাড়ি পাচ্ছেন। আপনার একটা জিনিস আপনার এখানে যেটা রয়েছে, মকর লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রের আপনার জন্ম হয়েছে। বর্তমানে আপনি আর্থিক জায়গায় ভীষণ ভেঙে পড়েছেন। আর্থিক জায়গাটা আপনার খুবই খুবই কঠিন জায়গা, আর মানসিক একটা সমস্যা তৈরি হচ্ছে। খুব নিকট আত্মীয় থেকে একটা ভুল বোঝাবুঝির জায়গা চলছে। আপনার যে দশা অন্তর্দশা সেটাই রয়েছে, সময় একদম নেই, পরে আবার ফোন করে জেনে নেবেন। ঠিক আছে, ভালো থাকুন। আর দেখুন, বারবার বলি যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য আমি বারবার সেটা করে দেখিয়েছি। সেই জন্য আবার বলছি যে সঠিক প্রতিকার রয়েছে, সঠিক প্রতিবিধান রয়েছে, সঠিকভাবে করুন, মেনে চলুন। কারণ আপনাদের নিজের জ্ঞান বুদ্ধিটাকে একটু কাজে লাগান। হ্যাঁ, যে যা বলছে সেটা করবেন না, সঠিকভাবে নির্দিষ্ট দিশায় নির্দিষ্ট ওয়েতে চলুন, আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হবে। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।